দেশজুড়ে চলছে বিক্ষোভ, ভাঙচুর, সংঘর্ষে এখনো পর্যন্ত 7 জেলায় 12 জনের মৃত্যু। মুখোমুখি অবস্থানে আন্দোলনকারী ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। সরকার পতনের ষড়যন্ত্র করছে বিএনপি, অভিযোগ ডক্টর রাজ্জাকের। গণ অভ্যুত্থানের সূচনা, দাবি মির্জা ফখরুলের। এবং আন্দোলনকারীদের ওপর গুলি না করার নির্দেশনা চেয়ে করা রিট খারিজ, পুলিশকে নিয়ম মেনে দায়িত্ব পালনের আহ্বান হাইকোর্টের। স্বাগত এশিয়া নিউজে, আপনাদের সাথে আছে আমি মারিয়ামিকো। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব পুরো সংবাদে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অসহযোগ আন্দোলন দেশজুড়ে সংঘর্ষ ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে। সংঘর্ষে দেশের 7 জেলার এখন পর্যন্ত 12 জন নিহত হয়ে বলে স্থানীয় প্রশাসন নিশ্চিত করেছে। মুন্সিগঞ্জে আন্দোলনকারী ছাত্রলীগ ও পুলিশের সাথে ত্রিমুখী সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। শহরের সুপারমার্কেট চত্বর এলাকায় এই সহিংসতার ঘটনা ঘটে। রংপুরে আন্দোলনকারী ও যুবলীগ ছাত্রলীগের সংঘর্ষে 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ সময় আহত হয়েছে আরও 200 জন। ভাঙচুর, আগুন দেওয়া হয়েছে আওয়ামী লীগ অফিসে। সিরাজগঞ্জ বিক্ষোভকারী ও আওয়ামী লীগের সংঘর্ষে 2 জনের মৃত্যু হয়েছে। সিরাজগঞ্জ সদর আসনের সাবেক ও বর্তমান সংসদ সদস্যের বাসভবনে ভাঙচুর, আগুন দেয় বিক্ষোভকারীরা। মাগুরার এক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে। এদিকে পাবনার বিক্ষোভকারী ও আওয়ামী লীগের সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। বগুড়া সদর উপজেলা ও দুপচিচিয়ার 2 জনের নিহতের খবর পাওয়া গেছে। বরিশালের সংঘর্ষে এক আওয়ামী লীগ নেতার মৃত্যুর খবর পাওয়া গেছে। দর্শক, আজকের পরিস্থিতি জানাতে এই পর্যায়ে রংপুর থেকে টেলিফোনে যুক্ত হবেন সহকর্মী বাদশা ওসমানী। বাদশা, রংপুরে বর্তমান পরিস্থিতি কিরকম এখন আমাদেরকে জানান। রংপুরের পরিস্থিতি কিন্তু অশান্ত হয়ে গেছে। এখন রংপুরে আমরা যেটা দেখেছি যে সকাল থেকে ছাত্ররা মাঠে নেমেছিল। 11টার দিকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ মাঠে নামার পরেই তাদের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। আমরা মেডিকেল সূত্রে যেটা জেনেছি যে এ পর্যন্ত 2 জন মারা গেছে, যদিও বিভিন্ন সূত্রে অনেক সংখ্যা বলছেন। এখানে আহত হয়েছে প্রায় 2 শতাধিক। এখন আমরা যেটা দেখলাম যে এখন ছাত্রদের দখলেই কিন্তু এই রাজপথগুলো রয়েছে। তবে আরেকটি ভালো বিষয় আমরা দেখেছি যে ছাত্ররা মাইকিং করছেন, যে তারা বলছেন যে আমরা কোনো সরকারি স্থাপনা বা কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা আমরা সাধারণ জনগণের উপর কেউ যদি হাত না তোলে, কেউ যদি হাত তোলে বা ভাঙচুর করে তার দায় দায়িত্ব তাকেই নিতে হবে। কিন্তু আমরা এখন দেখেছি যে লাঠিসোঁটা নিয়ে বিভিন্ন দলের লোকজনও কিন্তু এখানে আমরা দেখেছি, যারা এখন এখানে মাঠে কিন্তু ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ কেউ নেই। আমরা সকাল থেকে প্রশাসনের কোনো লোকজনকে আমরা মাঠে দেখিনি। এখন যদিও আমরা জানতে পেরেছি যে রংপুরের 8 উপজেলায়ও প্রতিটি উপজেলার ছাত্ররা বিভিন্ন স্থাপনায় কিন্তু সংগঠিত তারা হামলাও করেছে। এই ক্ষেত্রে তারা বলছেন যে আমাদের আওয়ামী লীগ, ছাত্রলীগের পক্ষে হামলা করার পরেই কিন্তু আমরা সেই হামলাটা করেছি। আমরা জানতে পেরেছি যে রংপুরের বদরগঞ্জের 2 আসনের এমপির বাড়িতে হামলা করা হয়েছে এবং মেয়রের বাড়িতেও হামলা করা হয়েছে বদরগঞ্জে, এবং তারাগঞ্জে, এখানে গঙ্গাচড়া, পীরগাছায় সাংবাদিকদের প্রতি হামলা করা হয়েছে। বদরগঞ্জে এক সাংবাদিককে হামলা করা হয়েছে। আমরা খোঁজ নিয়ে দেখছি মিঠাপুকুর এবং পীরগঞ্জে সেখানেও কিন্তু হামলা করা হয়েছে। এখন রংপুরের 8 উপজেলা সহ রংপুর নগরী এখন ছাত্রদের দখলে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এখন পর্যন্ত আর দলীয়, আওয়ামী লীগ দলীয় কোনো লোকজনকে আমরা মাঠে দেখিনি। এখন রংপুর যদিও এই শান্ত রয়েছে, তবে ছাত্ররা বলছে যে আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে এক দফা মেনে না নেওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না। সেক্ষেত্রে তারা লাঠিসোঁটা নিয়ে কিন্তু এখন আমরা রাস্তায় দেখেছি তারা বসে রয়েছেন। ভাবে এখানকার আমরা দেখেছি বিভিন্ন এলাকার লোকজন তাদেরকে খাওয়ার ব্যবস্থা করছেন। কিন্তু আমরা যে বিষয়টা তারা বারবার বলছেন যে আমাদের এই সহিংসতা শুধুমাত্র যদি আমাদেরকে বাধা দেওয়া হয় তখনই কিন্তু ছাত্ররা এখানে সহিংসতার দিকে যাচ্ছে। যদি আমাদেরকে বাধা প্রদান করা না হয় আমরা কারোর প্রতি হামলা করবো না, এমনটি এখানকার আন্দোলনত ছাত্ররা আমাদেরকে জানিয়েছেন। তবে এখানে আওয়ামী লীগ বা ছাত্রলীগ, যুবলীগ কারোর সাথে আমাদের যদিও কথা বলার সুযোগ হয়নি। তবে বিভিন্ন সূত্র যেটা জানিয়েছে যে তারা 11টায় যদিও অফিসের সামনে অবস্থান নিয়েছিল, এখান থেকে তারা একটু এগিয়ে গিয়ে যদিও ছাত্রদের ধাওয়ার চেষ্টা করেছিল, পরবর্তীতে উল্টো ধাওয়ায় তারা কিন্তু পিছু হটে এখন শহর থেকে তারা নিরাপদ আশ্রয় রয়েছে, এমনটি আমরা জানতে পেরেছি। তবে আরো একটি বিষয় বলি যে রংপুরে কিন্তু আপনি জানেন ইতিপূর্বে কিন্তু আমরা মারা যাওয়ার কথা বলেছিলাম যে 8 জন
সেটা জানানো হয়েছে। যদিও সংখ্যা অধিক, অনেকে বলছেন রংপুরে আজকে 2 জন মারা গেছে, যদিও অনেকে বলছেন যে অধিক, কিন্তু সরকারি সূত্র যেটা এখন আমাদেরকে যদি পুলিশ প্রশাসন না জানার কারণেই আমরা সঠিক তথ্য দিতে পারছি না। তবে এখানে সাংবাদিক থেকে শুরু করে এখন নিরাপদে কেউ না, যত সাংবাদিকও রয়েছে অনেক সাংবাদিককেও চড়াও হয়েছিল, এখানে তো পরিচিত কেউ না। আমরা দেখেছি যে পরিচিত লোকজন তার প্রতি কিন্তু হামলা করছে না। আমাদের সাংবাদিকদের প্রতি যারা এখানে উগ্র হয়ে আসছে তারাও কিন্তু অপরিচিত। সেক্ষেত্রে নিরাপদে এখন সবাই, এখন নিরাপদ আশ্রয় কিন্তু রয়েছে, কিন্তু মাঠে কিন্তু এখন ছাত্ররা এখানে দেখেছি আমরা স্কুল কলেজ মাদ্রাসা থেকে শুরু করে বিভিন্ন মানে এই প্রতিষ্ঠানের ছাত্ররা কিন্তু এখন মাদ্রাসায় এই মাঠে এসে কিন্তু তারা রাস্তায় বসে পড়েছে। তারা স্লোগান দিচ্ছেন, তাদের একটাই দফা যে তারা এই সরকারের পতন দাবি করছেন, বারবার একটি স্লোগানে দিচ্ছেন। তাদের ভাষায় তারা বলছেন যে আমাদের এখন দাবি একটাই, এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। তবে আমরা অনেক অভিভাবকের সাথে কথা বলে দেখেছি, তারাও কিন্তু মাঠে রয়েছেন, ছাত্রদের তারা পাশে রয়েছেন, তারা বলছেন যে আমাদের ছেলেমেয়েরা মাঠে এসেছে, আমরা সেক্ষেত্রে আর ঘরে বসে থাকতে পারি না। এখানে আরো একটা বিষয় আমরা লক্ষ্য করেছি যে এখানে কিন্তু বিভিন্ন দল যে রয়েছে, যেমন এখানে বিএনপি রয়েছে, জামাত শিবিরের লোকজনও কিন্তু মাঠে নেমেছে, তারাও কিন্তু ছাত্রদের। বাদশা, আপনাকে ধন্যবাদ। অবশ্যই আপনি সেখানে নিরাপদে অবস্থান করবেন। আমরা চলে যাব পরবর্তী সংবাদে। সরকার পতনে এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনে উত্তাল রাজধানী ঢাকা। সকালে রাজধানীতে প্রথম সংঘর্ষের ঘটনা ঘটে শাহবাগ এলাকায়। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে হামলা চালানো হয়। হামলার ঘটনা ঘটেছে সিএমএম আদালতেও। এছাড়া রাজধানীর প্রেস ক্লাব, গুলিস্তান, যাত্রাবাড়ি, মিরপুর ও উত্তরায় পুলিশ আন্দোলনকারী আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এইচএমইতে রিপোর্ট। সকাল থেকেই সরকার পতনের দাবিতে সর্বাত্মক অসহযোগ আন্দোলনে শাহবাগ এলাকায় বিক্ষোভ শুরু করে কোটা আন্দোলনকারীরা। এতে শাহবাগের চারপাশের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এক পর্যায়ে আন্দোলনকারীরা উত্তেজিত হয়ে দেশের মেডিকেল শিক্ষার সর্বোচ্চ বিদ্যাপাঠ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের বাইরে থাকা যানবাহনে আগুন দেয়। পরে হাসপাতালের ভেতরে ঢুকে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালানো হয়। এতে আতঙ্কিত হয়ে ছোটাছুটি করতে শুরু করে হাসপাতালে অবস্থানরত রোগীরা। এদিকে রাজধানীর মিরপুর 10 নম্বরে আগে থেকে অবস্থান নেয় আওয়ামী লীগের নেতৃত্বে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পরে শিক্ষার্থীরা বিভিন্ন এলাকা থেকে জড়ো হয়ে মিরপুর 10 নম্বরের দিকে এগিয়ে গেলে মুখোমুখি অবস্থান নেয় দুই পক্ষ। চলে ধাওয়া পাল্টা ধাওয়া। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজধানীর উত্তরা বিএনএস টাওয়ারের সামনে অবস্থান নেয় আন্দোলনকারীরা। সেখানেও চলে দফায় দফায় সংঘর্ষ। একই পরিস্থিতি রাজধানীর রামপুরা, বাড্ডা, যাত্রাবাড়ি, সায়েন্স ল্যাব এবং মোহাম্মদপুর এলাকায়। ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় রাজধানীর বিভিন্ন এলাকায় বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এইচএমইতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ছাত্র সমাজকে বিভ্রান্ত করে কোটা সংস্কার আন্দোলনকে এক দফাতে রূপান্তরিত করেছে বিএনপি জামায়াত, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক। বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের উদ্যোগে শান্তি সমাবেশ একথা বলেন তিনি। এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ আফমা বাহাউদ্দিন নাসিম বলেন, স্বাধীনতার মর্যাদার বিরুদ্ধে আবারও আঘাত হানছে জামায়াত বিএনপি। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। চলমান সময় দেশের ষড়যন্ত্র ও নৈরাজ্যের বিরুদ্ধে রাজধানী মানিক মিয়া অ্যাভিনিউতে শান্তি সমাবেশ করে বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ। এতে যোগ দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফমা বাহাউদ্দিন নাসিম বলেন, স্বাধীনতার মর্যাদার বিরুদ্ধে যারা আঘাত হানেছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আর আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক বলেন, ছাত্র সমাজকে বিভ্রান্ত করে কোটা সংস্কার আন্দোলনকে যারা এক দফাতে রূপান্তর করেছে তারা বিএনপি জামাত। আন্দোলনের নামে এক দফা দেওয়া হয়েছে, অশান্তি সৃষ্টি করা হচ্ছে, নাশকতা করা হয়েছে, ধ্বংসলীলা করা হয়েছে, তাণ্ডব করা হয়েছে এবং আগামী দিনে করার পরিকল্পনা করা হচ্ছে। প্রতিদিন হুমকি আসছে। এই সকল হুমকির বিরুদ্ধে এই এক দফা আন্দোলনকে মোকাবেলা করার জন্য আজ কৃষিবিদ সমাজ এই খামারবাড়ি অঙ্গনে
আমরা সমবেত হয়েছি। রাজপথে আওয়ামী লীগের অবস্থান চলমান থাকবে জানিয়ে স্বাধীনতা বিরোধীকে নির্মূল করে ঘরে ফেরার হুঁশিয়ারি দেন ডক্টর আব্দুর রাজ্জাক। আমাদের এই রাজপথে অবস্থান অবশ্যই চলমান থাকবে। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সরকারের পদত্যাগে যত বিলম্ব করবে তত বেশি ক্ষতি হবে দেশ ও জাতির। রাজনৈতিক দল হিসেবে ক্ষতিগ্রস্ত হবে আওয়ামী লীগও। এই মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানী গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, দেশে গণ অভ্যুত্থানের সূচনা হয়েছে। এই সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে জাতিকে ধ্বংস করে ফেলছে। সুতরাং রুখে দাঁড়ানোর এখনই সময় এবং এখনই তাকে রুখে দাঁড়াতে হবে, তাদেরকে পদ থেকে বাধ্য করতে হবে, তুলে দিতে বাধ্য। আন্দোলনকারীদের উপর গুলি না করার নির্দেশনা চেয়ে রিট খারিজ করেছেন হাইকোর্ট। তবে রিটের পর্যবেক্ষণে আন্দোলনকারীদের উপর নির্বিচারে গুলি করা যাবে না উল্লেখ করে আইন শৃঙ্খলা বাহিনীকে পুলিশ প্রবিধান কঠোরভাবে অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়। বিস্তারিত শফিউদ্দিন আহমেদের রিপোর্টে। পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল বা প্রবিধান অনুযায়ী কোনো আন্দোলন কিংবা কর্মসূচিতে কারো উপর নির্বিচারে গুলি চালানো যাবে না। তবে জীবন রক্ষার্থে সর্বশেষ ধাপ হিসেবে গুলি করতে পারবে পুলিশ। আন্দোলনকারীদের উপর গুলি না করার নির্দেশ চেয়ে করা রিটের পর্যবেক্ষণে আইন শৃঙ্খলা বাহিনীকে এই বিধানের প্রতিটি ধাপ কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেন বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং SM মাসুদ হোসেনের হাইকোর্ট বেঞ্চ। একই সাথে খারিজ করা হয় রিটটি। টিআরবিতে আছে, যদি মব আন্দোলন করতে চায়, দমন করতে চায়, তাহলে তাদেরকে প্রথমে ম্যাজিস্ট্রেটের কাছ থেকে পারমিশন নিতে হবে। ম্যাজিস্ট্রেট যদি না পাওয়া যায়, তাহলে সর্বোচ্চ যে ওখানকার যে সর্বোচ্চ পুলিশ অফিসার রয়েছেন পদমর্যাদার, তার কাছ থেকে পারমিশন নিতে হবে। সেটাও যদি না হয়, তখন তাদেরকে মাইকিং করে বলতে হবে যে হ্যাঁ, আমরা এখন গুলিবর্ষণ করছি। তারপরেও রয়েছে, যদি গুলিবর্ষণও করতে হয় তাহলে এমনভাবে করবে যাতে সর্বনিম্ন ক্ষতি হয়, অর্থাৎ তাদেরকে ডাইরেক্ট তাক করে না। রিটকারী আইনজীবীরা আদালতের এমন পর্যবেক্ষণকে ইতিবাচক হিসেবে মন্তব্য করেন। ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন, সেটিকে মানতে হবে। আমাদের যে প্রোটেস্টের ব্যাপার, সেই প্রোটেস্টের ব্যাপার উনি বলেছেন এটাও তাদের সাংবিধানিক অধিকার। এবং পুলিশকে তিনি কিছু ডাইরেকশন দিয়েছেন যে কোনো শান্তিপূর্ণ মিছিলে বা কোনো শান্তিপূর্ণ আন্দোলনে বা কোনো শান্তিপূর্ণ প্রোটেস্টে, সমাবেশে পুলিশ তাদের যে রুল রয়েছে সেই রুল ফলো করবে। এবং সেই রুলের মধ্যে বলে দিয়েছেন যে যেটুকু ফোর্স তাদের করা উচিত ওই পরিপ্রেক্ষিতে তার চাইতে বেশি কোনো কিছু তারা করবে না। আমাদের মামলাটা যদিও কাগজে কলমে বলা হচ্ছে খারিজ করা হয়েছে, কিন্তু এক্স্যাক্টলি আমরা এই প্রার্থনাই করেছিলাম ওনাদের কাছে, যাতে পুলিশ এক্সেসিভ ফোর্স ব্যবহার না করে। এবং আদালত থেকে ওনাদের কাছে আমাদের অসংখ্য ধন্যবাদ এবং আমাদের কাছে কৃতজ্ঞ যে এই ক্রান্তিলগ্নে তারা পুলিশকে তাদের দায়িত্বটা মনে করিয়ে দিয়েছেন এবং একই সাথে আমাদের আন্দোলনকারীদেরকেও মনে করে দিয়েছেন যে এটি একটি শান্তিপূর্ণ আন্দোলন, এখানে তারা যেন কোনো ভায়োলেন্সের দিকে না যায়। অপরদিকে এই রিটকে রাজনৈতিক উদ্দেশ্যে করা ভিত্তিহীন আবেদন বলে উল্লেখ করেছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। এই যে এগুলো তো সম্পূর্ণ পলিটিক্যাল মোটিভেশন ওনারা আসছেন, সেটা দেখালাম। ওনারা কোনো বোনাফাইড ভাবে আসেন নাই। এই রুলসে কিভাবে রিট পিটিশন করা হবে সেটার সময় বর্ণনা আছে এবং একটা অ্যাপেন্ডিক্স দেওয়া আছে, সেখানে ধারাবাহিকভাবে কি কি থাকতে হবে সেটা বলা আছে। সেই রুলসের ব্যত্যয়ের কারণে আমরা বলছি এই পিটিশনটা খারিজ হবে। আদালত আমাদের বক্তব্য শুনে পিটিশনটা কিন্তু সামারিলি খারিজ করে দিয়েছেন। যদি কোনো সভা সমাবেশ থেকে কোনো ধরনের সহিংসতা বা অরাজকতা বা উশৃঙ্খলা সৃষ্টি হয়, সেই ক্ষেত্রে পুলিশ যে তারা লেথাল আর্মস, তারা ফায়ার আর্মস এগুলো ইউজ করতে পারবে যদি প্রয়োজন হয়। তো বলছে এটা করার সময় তারা যেন এটা আইন অনুযায়ী এটা করতে পারবে। বৈষম্য বিরোধী আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতায় বিভিন্ন সময় আইনশৃঙ্খলা বাহিনীর গুলি চালানোর প্রেক্ষিতে করা এই রিটে মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশ মহাপরিদর্শক, সেনাপ্রধান সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছিল। আন্দোলনকারীদের উপর গুলি চালানোর ক্ষেত্রে পুলিশ প্রবিধানের প্রতিটি ধাপ কঠোরভাবে অনুসরণ করার নির্দেশনা দিয়ে রিট খারিজ করেছেন আদালত। তবে রিট খারিজ করা হলেও আদালতের পর্যবেক্ষণ এবং এমন নির্দেশনায় সন্তোষ প্রকাশ করেছেন রিটকারী আইনজীবীরা। অপরদিকে অ্যাটর্নি জেনারেল বলছেন এই রিটটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। হাইকোর্ট থেকে শফিউদ্দিন আহমেদ, এশিয়ান টেলিভিশন।
জনগণের স্বার্থে এবং রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানায়। এ সময় জেনারেল ওয়াকারুজ্জামান তার বক্তব্যে সব সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে দেশের চলমান নিরাপত্তা পরিস্থিতির উপর আলোকপাত করেন। তিনি সেনাবাহিনী কার্যক্রম সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা দেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। পাশাপাশি তিনি যে কোনো পরিস্থিতিতেও জনগণের জানমাল ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনার সময় নিরাপত্তা নিশ্চিত করতে বলেন। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের জনগণের আস্থার প্রতীক। জনগণের স্বার্থে এবং রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দর্শক, গাইবান্ধা থেকে অসহযোগ আন্দোলনের খবর জানিয়েছেন সহকর্মী খালেদ হোসেন। যে দেশে ছাত্রদের কোটা বিরোধী আন্দোলনের উত্তপ্ত পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে 17 দিন যাবৎ কার্ফু চলমান রয়েছে। স্থানীয় 16 ঘন্টা কার্ফু শিথিল থাকলেও বাকি সময় আইন শৃঙ্খলা বাহিনী করানোর লক্ষ্য করা হয়েছে। এমন অবস্থায় নতুন করে 2 আগস্ট ছাত্র আন্দোলন উদ্দীপনা সৃষ্টির লক্ষ্যে দেশ জুড়ে অসহযোগ আন্দোলনের ডাক দেন। মূলত এই আন্দোলনের মাধ্যমে ছাত্ররা 9 দফা 1 দফায় রূপান্তর করায় সরকারকে পদত্যাগ দাবি করেন। অসহযোগ আন্দোলনের প্রথম দিনে শহরের থমথমে পরিস্থিতি বিরাজ করলেও যানবাহন চলাচল একেবারে কম বললেই চলে। ছেড়ে যায়নি অভ্যন্তরীণ দূরপাল্লার কোনো বাস। অধিকাংশ দোকানপাট এবং শহরের মার্কেটগুলো বন্ধ রয়েছে। শহরের গুরুত্বপূর্ণ এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। শুধুমাত্র ব্যাংকগুলোতে অন্য দিনের চেয়ে কম লেনদেন হচ্ছে বলে জানা গেছে। তবে জেলায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এদিকে গাইবান্ধা বৈষম্য আন্দোলন ছাত্রদের বিক্ষোভ মিছিল একটি শহরে বের হয়। তারা আমাদেরকে জানিয়েছে যে 11টার পর থেকে তারা বিক্ষোভ মিছিলটি শুরু করে এবং আইন শৃঙ্খলা বাহিনী টহল বৃদ্ধি করেছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন। এই ছিল গাইবান্ধা থেকে আমার কাছে ছাত্রদের অসহযোগ আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি। আন্তর্জাতিক প্রসঙ্গ, ফিলিস্তিনি ও ইসরায়েল প্রসঙ্গ। ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় গত 24 ঘন্টায় আরও 17 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বহু মানুষ। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, গাজা শহরের শেখ রাদওয়ান পাড়ায় অবস্থিত হামামা স্কুল হামলায় আরও অনেকে আহত হয়েছেন। হামলার শিকার স্কুলটিতে ফিলিস্তিনি শরণার্থী পরিবারগুলো আশ্রয় নিয়েছিল। স্কুলে কমপক্ষে 3টি বোমা ফেলা হয়েছিল। প্রথমবার হামলার পর উদ্ধারকারী এবং স্কুলের ভেতরে স্বেচ্ছাসেবকরা ধ্বংসস্তূপের নিচে থেকে লোকদের পালাতে সাহায্য করার চেষ্টার সময় ফের হামলার ঘটনা ঘটে। গত প্রায় 10 মাসের অভিযানে গাজায় মোট নিহতের সংখ্যা ছাড়িয়েছে 39,500। দর্শক, সাভারের পোশাক শিল্প এলাকার পরিস্থিতি জানাতে এ পর্যায়ে টেলিফোনে যোগ দিচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম লিটন। লিটন, সাভারের পোশাক কারখানায় চিত্র কেমন দেখছেন এখন? আপনি জানেন যে শিল্প রয়েছে এখানে সমস্ত শিল্প কারখানা, আমি অনেকগুলো শিল্প কারখানায় ঘুরে ঘুরে দেখেছি যে এখানে কিন্তু শিল্প কারখানাগুলো সমস্ত খোলা রয়েছে এবং যথারীতি কিন্তু শ্রমিকরা কিন্তু শিল্প কারখানা প্রবেশ করেছে এবং দুপুরে আপনি জানেন যে এখানে ঢাকা টাঙ্গাইল যে মহাসড়ক রয়েছে এখানে বাইপাইলে একটি আন্দোলনকারী এবং সরকার দলীয় ধাওয়া পাল্টা দেওয়া হওয়ার পরে কিন্তু শ্রমিকদের মধ্যে একটু আতঙ্ক বিরাজ করছে এবং সেই আতঙ্ক বিরাজ করার পরেও কিন্তু তারা যে ফ্যাক্টরিগুলো রয়েছে সেই ফ্যাক্টরিতে যথারীতি প্রবেশ করেছে। তবে যথারীতি শ্রমিকরা প্রবেশ করলেও শিল্পাঞ্চল যে শিল্প কারখানাগুলো যা রয়েছে এগুলো খোলা থাকলেও কিন্তু যে বাজারগুলো রয়েছে এবং দোকানপাটগুলো কিন্তু সমস্ত বন্ধ হয়ে গিয়েছে। এবং আপনি জানেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রয়েছে যেটি ঢাকা আরিচা মহাসড়কে অবস্থিত, সেখানেও কিন্তু বন্ধ রয়েছে এবং আমি দেখেছি যে সরকার দলীয় লোক যারা রয়েছে তারা কিন্তু বাইপাইল এলাকায়, সাভার এলাকায় অবস্থান নিয়েছে এবং আন্দোলনকারী যারা রয়েছে তারা কিন্তু ঢাকা আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগরের মূল ফটকে কিন্তু তারা অবস্থান নিয়েছে। তো আমার কাছে সাভারের যে চিত্র যেগুলো ছিল আমি ঘুরে ঘুরে সব জায়গায় দেখেছি। তো সেই ক্ষেত্রে
শিল্প শ্রমিক যারা রয়েছে এরা বলছে এখন পর্যন্ত আমাদের পরিবেশ ঠিক রয়েছে, আমরা ঠিকভাবে এসেছি, কিন্তু বাড়ি ফেরার যে বিষয়টি রয়েছে সেই সময় তো সন্ধ্যার পরে তাদের ফ্যাক্টরিগুলো বন্ধ দেবে, সেই ক্ষেত্রে তারা যে বাসা বাড়িতে ফিরবেন সেই ক্ষেত্রে তারা একটু শঙ্কা প্রকাশ করছেন যে আমরা কিভাবে ফিরবো, পথে ঘাটে কোনো রকম ঝামেলায় তাদের পড়তে হয় কিনা, এমনকি কিন্তু আমাদের সাধারণ শ্রমিক যারা রয়েছে এবং জনমনে কিন্তু একটা বিশাল আতঙ্ক সৃষ্টি হয়েছে, যেহেতু ব্যবসা বাণিজ্য দোকানপাটগুলো বন্ধ হওয়াতে কিন্তু ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে এবং সড়কে কিন্তু কোনো রকম পরিবহনও নেই। এই ছিল আমার কাছে শিল্পাঞ্চল সাভারের আজকের মতো সর্বশেষ পরিস্থিতি। লিটন, আপনাকে ধন্যবাদ এবং আপনি সেখানে থাকবেন, নিশ্চয়ই পরবর্তী সংবাদের জন্য আমরা আবারও যুক্ত হব আপনার সাথে। দর্শক, এই মুহূর্তে আমার হাতে এসে পৌঁছেছে আজ সন্ধ্যা 6টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগর সহ সকল বিভাগীয় সদর, সিটি কর্পোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর ও উপজেলা সদরে সন্ধ্যা আইন বলবৎ করা হলো, স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন। শেষ করবো এশিয়া নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। দেশজুড়ে চলছে বিক্ষোভ, ভাঙচুর, সংঘর্ষ। এখন পর্যন্ত 7 জেলায় 12 জনের মৃত্যু, মুখোমুখি অবস্থানে আন্দোলনকারী ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। সরকার পতনের ষড়যন্ত্র করছে বিএনপি, অভিযোগ ডক্টর রাজ্জাকের। গণ অভ্যুত্থানের সূচনা দাবি মির্জা ফখরুলের। এবং আন্দোলনকারীদের উপর গুলি না করার নির্দেশনা করা রিট খারিজ, পুলিশকে নিয়ম মেনে দায়িত্ব পালনের আহ্বান হাইকোর্টের। দর্শক, এই ছিল আমাদের এতক্ষণকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।